আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা অনুপাত ও শতকরা এই বিষয়ের এখানে যে 11টি টপিকস রয়েছে এই 11টি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এখানের এই 11টা টপিকস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে এগুলো কাকে বলে এবং এই টপিকস সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান আমরা উদাহরণ সহকারে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আজকের এই পর্বটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই টপিকসগুলো নিয়ে বিস্তারিত ধারণা তোমরা পেয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমাদের এখানে রয়েছে অনুপাত। তাহলে আমরা এখন সবার প্রথমে জানবো যে অনুপাত কাকে বলে। তাহলে আমরা এখানে মধ্যে অনুপাতের সংজ্ঞাটা লিখে নিলাম। তাহলে অনুপাত কাকে বলে? দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে দুইটি সমজাতীয় রাশি, এখানে কিন্তু ভিন্ন জাতীয় রাশি হলে হবে না। যেমন একটি হচ্ছে টাকা, একটি হচ্ছে নাম্বার। তাহলে এই দুইটাকে একসাথে করে অনুপাত তৈরি করা যাবে না। অনুপাত তৈরি করার শর্ত কি? অবশ্যই রাশি দুইটিকে সমজাতীয় হতে হবে। যেমন বলা হলো যে দুইজন ছাত্রের গণিতের নাম্বার, গণিতের প্রাপ্ত নম্বর, একজনের প্রাপ্ত নম্বর 30, আরেকজনের প্রাপ্ত নম্বর 20। তাহলে এই দুইটি সংখ্যাকে দিয়ে আমরা একটি অনুপাত তৈরি করতে পারবো। কিন্তু এখন যদি বলা হয় যে একটি বিস্কুটের প্যাকেটের মূল্য 20 টাকা আর একজন ছাত্র গণিতের প্রাপ্ত নম্বর 30, তাহলে এই 20 আর 30 দিয়ে অনুপাত তৈরি করা হবে না। তাহলে আমাদেরকে শর্ত কি? সমজাতীয় রাশির মাধ্যমে আমাদেরকে অনুপাত তৈরি করতে হবে। তাহলে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। আর এই যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকেই অনুপাত বলা হয়। এবং এখানে মধ্যে আরও একটি তথ্য দিয়ে দিছে, রাশি দুইটি সমজাতীয় বলে, শব্দটা খেয়াল করবেন, সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। যেমন বিভিন্ন কিছুর একক থাকে, যে আমাদের এটার একক মিটার, এটার একক হচ্ছে গ্রাম। তো এরকম অনুপাতের নির্দিষ্ট কোনো একক নেই। কেন? তার কারণ অনুপাতের মধ্যে আমরা যে রাশিগুলো ব্যবহার করে থাকি তারা সমজাতীয় হয়ে থাকে, অর্থাৎ ভিন্ন হয় না, সেগুলো একই জাতীয় হয়ে থাকে। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই, 2:3। আমরা যদি বলি যে একজন ছাত্রের ক্লাসের রোল নম্বর হচ্ছে 2, আরেকজন ছাত্রের ক্লাসের রোল নাম্বার হচ্ছে 3, তাহলে দুইটি রোল নাম্বার সমজাতীয়। তাহলে এই দুইটি রোল নাম্বারকে আমরা পাশাপাশি বসিয়ে একটি অনুপাত তৈরি করলাম। তাহলে এটি হচ্ছে একটি রাশি এবং এটি হচ্ছে একটি রাশি, দুইটি সমজাতীয় রাশি আমরা পাশাপাশি বসিয়ে, এবং এই যে মাঝখানে যে চিহ্নটি আমরা দিলাম এটি হচ্ছে অনুপাতের চিহ্ন। তাহলে এই 2:3 এটি হচ্ছে একটি অনুপাত। আমরা যদি আরও একটি উদাহরণ দিতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? সেটি হচ্ছে 5:7, অর্থাৎ দুইটি সমজাতীয়, এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা, দুইটি সংখ্যা আমরা পাশাপাশি বসিয়ে অনুপাত লিখলাম। তাহলে কি হলো? দুইটি সমজাতীয় রাশি একটি আরেকটির তুলনায় কত গুণ বা কত অংশ তা জানার জন্য যে ভগ্নাংশ দ্বারা আমরা প্রকাশ করি এটি হচ্ছে অনুপাত। যেমন 5:7 কত অংশ, এটা বোঝার জন্য আমরা যেভাবে প্রকাশ করব, যেমন 5:7 কত অংশ, তা হচ্ছে 7/5 অংশ। তাহলে এই যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করলাম এই ভগ্নাংশটিকে আবার আমরা এইভাবে লিখতে পারি, প্রথমটিকে প্রথমেই লিখলাম, অনুপাতের চিহ্ন দিয়ে 7কে আমরা পরে লিখলাম। তাহলে একটি সংখ্যা বা একটি রাশি অপরটির কত অংশ বা কত গুণ তা জানার জন্য যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় তাকে আমরা অনুপাত বলে থাকি। এবং অনুপাতের মধ্যে যে দুইটি রাশি থাকে তারা সমজাতীয় থাকে, যার কারণে অনুপাতের কোনো একক নেই। তাহলে আমরা এখানে দুইটি উদাহরণ দিলাম, আমরা চাইলে আরও অনেক উদাহরণ দিতে পারবো, যেমন 11:13, তারপরে হচ্ছে 17:19। অর্থাৎ দুইটি সমজাতীয় রাশি থাকতে হবে, তাহলে আমরা তাদেরকে অনুপাত বলে প্রকাশ করতে পারবো। কিন্তু এখন যদি এরকম হয় যে 17 একজন ছাত্রের রোল নম্বর, 19 একটি বিস্কুটের প্যাকেটের মূল্য, তাহলে কিন্তু এটা অনুপাত হবে না, কারণ এটা ভিন্ন জাতীয়, এটা হচ্ছে এক ধরনের, এই 19 হচ্ছে আরেক ধরনের। তাহলে ভিন্ন ধরনের রাশি দ্বারা আমরা অনুপাত তৈরি করতে পারবো না। যদি এরকম আমরা বলি যে 17 একজনের রোল নাম্বার, 19 একজনের রোল নাম্বার, হয়ে গেল অনুপাত। আবার যদি বলি যে 17 হচ্ছে একটি পণ্যের মূল্য, 19 হচ্ছে আরেকটি পণ্যের মূল্য, তাহলে দুইটি পণ্যের মূল্য আমরা পাশাপাশি বসিয়ে একটি অনুপাত তৈরি করলাম। তাহলে আশা করি অনুপাত কাকে বলে এবং অনুপাত বলতে আমরা কি বুঝবো, কিভাবে আমরা রাশিগুলোকে বসাবো, এটা সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পেয়েছো। আমরা এখন আমাদের পরবর্তী যে টপিকসটি তা হচ্ছে 2 নাম্বার
সরল অনুপাত। আমরা এখন সরল অনুপাত নিয়ে আলোচনা করব। তাহলে সরল অনুপাত কাকে বলে এটা আমরা সবার আগে জানব। সরল অনুপাত আমরা সংজ্ঞাটি লিখে নিলাম। সরল অনুপাত বলতে বোঝানো হয় অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। তাহলে এখানের মধ্যে একটি শব্দ ব্যবহার করা হয়েছে দুইটি রাশি। তাহলে কি রাশি আরও বেশি থাকতে পারে? অবশ্যই রাশি আরও বেশি থাকতে পারে। যখন একটি অনুপাতের মধ্যে যদি দুইটি রাশি থাকে তখন আমরা সেই অনুপাতকে বলবো সরল অনুপাত। আর অনুপাতের মধ্যে যদি দুইটি রাশি না তার চাইতে আরও বেশি, অর্থাৎ তিনটি রাশি বা তার চাইতে আরও বেশি রাশি থাকে, তখন সেই অনুপাতকে আমরা বলবো বহুরাশিক অনুপাত। তাহলে আমাদেরকে এই সরল অনুপাতের সংজ্ঞাটা তাহলে আমরা কি বলবো? অনুপাতে দুইটি রাশি থাকলে, দুইটি রাশি বলতে কি বোঝায়? এই যে 17 একটি রাশি, 19 একটি রাশি, 11 একটি রাশি, 13 একটি রাশি। তাহলে অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। তাহলে আমরা একটা যদি উদাহরণ দিই, যেমন 3 অনুপাতের চিহ্ন দিয়ে আমরা 5 লিখলাম। এখন যেমন এখানের মধ্যে আমরা যে এটা দিলাম, এটা দ্বারা আবার এটা বোঝা যায়, আমরা একটা দাগ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে যেমন 3 অনুপাত 5, তাহলে এটি এখানের মধ্যে আমরা দুইটি রাশি লিখলাম। যেহেতু এখানে দুইটি রাশি আমরা লিখলাম, এই জন্য এটি হচ্ছে একটি সরল অনুপাত। এছাড়া আমরা আরও একটি অনুপাত লিখি, তা হচ্ছে 7 অনুপাতের চিহ্ন দিয়ে 9, 7 অনুপাত 9। এখানে আমরা দুইটি অনুপাত লিখলাম, প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত। প্রথম অনুপাতের মধ্যেও দুইটি রাশি রয়েছে, দ্বিতীয় অনুপাতের মধ্যেও দুইটি রাশি রয়েছে। তাহলে এই অনুপাতগুলোকে আমরা সরল অনুপাত বলবো। সরল অনুপাতের প্রথম যেই রাশিটি থাকে তাকে আমরা বলে থাকি পূর্ব রাশি, এবং দ্বিতীয় যেই রাশিটি থাকে তাকে আমরা বলি উত্তর রাশি। অর্থাৎ যে কোনো সরল অনুপাতের ক্ষেত্রে, এখানে তো আমরা এটি একটি সরল অনুপাত, এটি একটি সরল অনুপাত, যদি আরও অন্যান্য সরল অনুপাত থাকে, সরল অনুপাতের প্রথম রাশিটিকে আমরা পূর্ব রাশি বলি এবং দ্বিতীয় রাশিটিকে উত্তর রাশি বলি। তাহলে এখানের মধ্যে এই যে এখানের মধ্যে যে আমরা অনুপাতগুলো দিলাম, এগুলো কিন্তু সরল অনুপাত। তাহলে প্রথমটিকে আমরা বলবো পূর্ব রাশি, দ্বিতীয়টিকে বলবো উত্তর রাশি। অর্থাৎ সরল অনুপাতের প্রথম রাশিটিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটিকে বলা হয় উত্তর রাশি। আর সরল অনুপাত কাকে বলে? তা হচ্ছে অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। তাহলে আমরা এখন আলোচনা করব সমতুল অনুপাত নিয়ে। সমতুল অনুপাত কি? আমরা এখানে লিখে নিয়েছি, সমতুল অনুপাত হলো কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয়। অর্থাৎ একটি অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমরা শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করি বা ভাগ করি, তাহলে যে ফলাফলটা পাবো, অর্থাৎ নতুন করে আমরা যে অনুপাতটা পাবো, তাকে আমরা সমতুল অনুপাত বলতে পারি। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি এখন লিখি, যেমন তা হচ্ছে 2 অনুপাতের চিহ্ন দিয়ে 5 লিখলাম। তাহলে 2 অনুপাত 5, আমরা এটিকে পরবর্তী লাইনে কিভাবে লিখতে পারি? তা হচ্ছে প্রথমে 2 লিখে অনুপাতের চিহ্নের বদলে আমরা এরকম ভাগ চিহ্ন দিতে পারি, নিচে লিখব 5। অর্থাৎ 2 অনুপাত 5 যা 5 ভাগের 2 তা, দুইটা একই জিনিস। পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব? তা হচ্ছে আমরা একটু আগে যে কথাটা বলে আসলাম যে পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা, উভয়টা কি পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাকেই গুণ করব অথবা ভাগ করব, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে পূর্ব রাশি 2, উত্তর রাশি 5, দুইটাকে যদি আমরা এখন গুণ করি কত দ্বারা? যে কোনো একটা সংখ্যা, শুধুমাত্র শর্ত হচ্ছে শূন্য নেওয়া যাবে না। তাহলে আমরা এখন যদি এখানে 3 দ্বারা গুণ করি, তাহলে এখানেও 3 দ্বারা গুণ করব। তাহলে ফলাফল কত? 3 দুগুণে 6, নিচে হচ্ছে 3 5 15। এখানে যেমন অনুপাত থেকে ভগ্নাংশ তৈরি করলাম, এখন আমরা ভগ্নাংশ থেকে অনুপাত তৈরি করব। 6কে আমরা আগে লিখব, অনুপাতের চিহ্ন দিয়ে 15কে আমরা পরে লিখলাম। তাহলে হয়ে গেল 6 অনুপাত 15। তাহলে এই যে আমরা প্রথমে লিখলাম 2 অনুপাত 5, তার সমতুল অনুপাত হচ্ছে 6 অনুপাত 15। অর্থাৎ এই দুইটি অনুপাত, তাদের মানের কোনো পরিবর্তন নাই। যদিও দেখতে দুইটিকে দুই রকম দেখা যাচ্ছে, কিন্তু এই দুইটি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত। অর্থাৎ এই দুইটি অনুপাতের মানের কোনো পরিবর্তন নাই। আমরা যদি একই রকমভাবে আরেকটা উদাহরণ দিই, যেমন 6 অনুপাত 15, তাকে যদি আমরা এখন প্রথমে লিখি, তাহলে পরবর্তী লাইন কি লিখব? উপরে 6, নিচে 15। পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টিকে যদি এখন আমরা ভাগ করি, কত দ্বারা ভাগ করি? যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে ফলাফল কত হবে? 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, 15কে 3 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে পরবর্তী লাইন কি হবে? 2:5, অর্থাৎ 2 অনুপাত 5।
তাহলে এখন আমরা প্রথমে অনুপাত লিখলাম 6:15 অর্থাৎ 6:15, তার সমতুল অনুপাত হচ্ছে 2:5 অর্থাৎ 2:5। এই দুইটি অনুপাতও সমতুল অনুপাত। তাহলে আমরা কি শিখলাম, যে একটি অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে অথবা একই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা নতুন যেই ভগ্নাংশ বা অনুপাত পাবো তাদেরকে আমরা সমতুল অনুপাত বলবো। তাহলে আশা করি সমতুল অনুপাত সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পেয়েছো। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যেই টপিকস তা হচ্ছে লঘু অনুপাত। আমরা এখন লঘু অনুপাত নিয়ে আলোচনা করব। তাহলে লঘু অনুপাত কাকে বলে তা আমরা সবার প্রথমে লিখে নিব। তাহলে আমরা লঘু অনুপাত বলতে বোঝানো হয় সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। অর্থাৎ খুব সহজে যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে একটা অনুপাতের পূর্ব রাশি যদি ছোট হয় আর উত্তর রাশি যদি বড় হয় তাহলে সেই অনুপাতকে আমরা লঘু অনুপাত বলবো। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি 3:5। তাহলে এখানে পূর্ব রাশি হচ্ছে 3, উত্তর রাশি হচ্ছে 5, তাহলে পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়। আবার যদি আরও একটা উদাহরণ দিই আমরা, তা হচ্ছে 7:11। তাহলে এখানে পূর্ব রাশি 7, উত্তর রাশি 11, অর্থাৎ পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়। তাহলে যে সরল অনুপাতের পূর্ব রাশি ছোট হয়, উত্তর রাশি বড় হয়, পূর্ব রাশি ছোট হয়, উত্তর রাশি বড় হয়, সেই অনুপাতকে লঘু অনুপাত বলে। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যে টপিকস তা হচ্ছে গুরু অনুপাত। আমরা একটু আগে লঘু অনুপাত নিয়ে আলোচনা করলাম, এখন আমরা গুরু অনুপাত নিয়ে আলোচনা করব যে গুরু অনুপাত কি এবং তার উদাহরণগুলো দিব। সবার প্রথমে আমরা এখন লিখে নিব গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত হলো কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। অর্থাৎ পূর্ব রাশি বড় হবে, উত্তর রাশি ছোট হবে, তাহলে সেই অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। তবে এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয়, মাঝে মাঝে গুরু বলতে গিয়ে যদি আবার গরু হয়ে যায় তাহলে কিন্তু গরু অনুপাত হয়ে যাবে। এটা কিন্তু গরু অনুপাত না, এটা হচ্ছে গুরু অনুপাত। তাহলে আমরা যদি একটা উদাহরণ দিই তা হচ্ছে 5:3। তাহলে এই যে আমরা অনুপাতটি লিখলাম, এই অনুপাতে পূর্ব রাশি 5, উত্তর রাশি 3। তাহলে আমরা দেখতেছি যে এই অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশির তুলনায় বড়, তাহলে এই অনুপাতটিকে আমরা বলবো গুরু অনুপাত। অর্থাৎ যে অনুপাতের পূর্ব রাশি বড় হয়, উত্তর রাশি ছোট হয়, সেই অনুপাতকে আমরা গুরু অনুপাত বলবো। যদি আমরা আরও একটি উদাহরণ দিতে চাই তাহলে আমরা দিতে পারি 9:5। অর্থাৎ 9:5, এখানে পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, তাহলে এই অনুপাতটিকেও আমরা গুরু অনুপাত বলবো। তাহলে আমরা কি বলবো, যে অনুপাতের পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। আমরা এখন আমাদের পরবর্তী যে আলোচ্য বিষয় তা হচ্ছে একক অনুপাত নিয়ে আলোচনা করব, যে একক অনুপাত কাকে বলে। সবার প্রথমে আমরা এখন একক অনুপাত কাকে বলে তা লিখে নিব। তাহলে একক অনুপাত হলো যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, সে অনুপাতকে একক অনুপাত বলে। অর্থাৎ যে অনুপাতের যে দুইটি রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি যদি সমান হয়, তাহলে সেই অনুপাতকে আমরা একক অনুপাত বলবো। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি 19:19। তাহলে এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান, তাহলে এই অনুপাতটি হচ্ছে একক অনুপাত। আবার যদি আরও একটি উদাহরণ দিতে চাই, যেমন 1:1, তাহলে এখানের মধ্যে পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান, তাহলে এই অনুপাতটিও হচ্ছে একক অনুপাত। তাহলে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান হবে, সেই অনুপাতকে আমরা একক অনুপাত বলবো। যেমন এখানে আমরা 19:19 লিখলাম, আবার যদি আমরা এখন লিখি 23:23, এটিকে কিন্তু আবার এইভাবে আমরা লিখতে পারি যে 23:23-এর মধ্যে যায় একবার, 23:23-এর মধ্যে যায় একবার। অর্থাৎ যেই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান হবে, তাদের কিন্তু সর্বশেষ ফলাফল 1:1 বের হয়ে যায়, তাহলে সমান সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান হয়, সেই অনুপাতকে আমরা একক অনুপাত বলবো। তাহলে এখন আমাদের পরবর্তী যে আলোচ্য বিষয় তা হচ্ছে ব্যস্ত অনুপাত। আমরা এখন ব্যস্ত অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ব্যস্ত অনুপাত বলা হয় সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাত পাওয়া যায়, সেই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। এটি যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝাই তাহলে খুব সহজে বোঝা যাবে। যেমন আমরা যদি একটা উদাহরণ হিসাবে একটা অনুপাত লিখলাম 2:3, অর্থাৎ 2:3, এটি একটি অনুপাত। এখন আমাদেরকে যদি বলা হয় যে এই অনুপাতের ব্যস্ত অনুপাত কত হবে, তাহলে ব্যস্ত অনুপাত বলতে বোঝানো হয়
যে যেই অনুপাতটি দেওয়া থাকবে সেই অনুপাতের পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি হিসেবে লিখব এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখব, অর্থাৎ সম্পূর্ণ অনুপাতটিকে আমরা উল্টায়া দিব। এখানে 2:3 হয়ে গেল 3:2। পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে লিখলাম এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখলাম। তাহলে আমরা নতুন করে যে অনুপাতটা পেলাম এই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। তাহলে সংজ্ঞা অনুযায়ী সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাত পাওয়া যায় সেই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। এই যে 3:2 এই অনুপাতটিকে 2:3 এই অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হবে। তাহলে ব্যস্ত অনুপাত কাকে বলে? একটি সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাত পাওয়া যায় সেই অনুপাতকে পূর্বের রাশির মানে পূর্বের অনুপাতের অর্থাৎ আগের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। তাহলে একই রকমভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দিই তা হচ্ছে 5:4। তাহলে এই অনুপাতের ব্যস্ত অনুপাত কত হবে? এই অনুপাতের ব্যস্ত অনুপাত হবে পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি হিসেবে লিখব এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখব। তাহলে যে অনুপাত পাওয়া যাবে তাকেই আমরা পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলবো। তাহলে 5:4 এই অনুপাতের ব্যস্ত অনুপাত কত? তা হচ্ছে 4:5। অর্থাৎ যেই অনুপাত দেওয়া থাকবে আমরা সেই অনুপাতকে উল্টায় বিপরীতভাবে লিখে দিলে যে অনুপাত পাওয়া যাবে তাই হচ্ছে ব্যস্ত অনুপাত। আরও একটি উদাহরণ দিই, 11:9 এই অনুপাতের ব্যস্ত অনুপাত কত? এই অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে 9:11। অর্থাৎ আমরা সম্পূর্ণ অনুপাতটিকে উল্টিয়ে লিখে দিলাম, পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখে দিলাম। তাহলে যে অনুপাত পেলাম এই অনুপাতটি আগের অনুপাতের অর্থাৎ পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে আমরা ব্যস্ত অনুপাত নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব মিশ্র অনুপাত নিয়ে। মিশ্র অনুপাত নিয়ে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে অর্থাৎ আমরা যে অনুপাতটা পাবো সেই অনুপাতকে মিশ্র অনুপাত বলে। এটি কিভাবে তৈরি করতে হয় তা হচ্ছে, আমরা যদি এখন সবার প্রথমে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে একাধিক সরল অনুপাত, অর্থাৎ এখানে একটি সরল অনুপাত দিয়ে হবে না, আমাদেরকে একাধিক সরল অনুপাত অর্থাৎ কমপক্ষে 2টি সরল অনুপাত অথবা তার চাইতে আরও বেশি সরল অনুপাত নিয়ে আমাদেরকে মিশ্র অনুপাত তৈরি করতে হবে। কিভাবে করব? আমরা সবার প্রথমে একটি সরল অনুপাত হচ্ছে 2:3 এটি নিলাম এবং আরও একটি সরল অনুপাত হচ্ছে 4:5 এটি নিলাম, অর্থাৎ আমরা এখানে 2টি সরল অনুপাত নিলাম। এখন এই সরল অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2, এই সরল অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 4। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে যতগুলো অনুপাত থাকবে সবগুলো অনুপাতের পূর্ব রাশিগুলোকে আমরা গুণ করব। তাহলে যেই গুণফলটা পাবো তাকে আমরা পূর্ব রাশি ধরব, আর যতগুলো অনুপাত থাকবে সবগুলো অনুপাতের উত্তর রাশিগুলোকে গুণ করব, তাহলে যেই গুণফল পাবো তাকে আমরা উত্তর রাশি ধরব। কোন অনুপাতের? নতুন যে অনুপাত সেই অনুপাতের উত্তর রাশি ধরব। তাহলে এই পূর্ব রাশি এবং উত্তর রাশি মিলে যে অনুপাত হলো তাকে আমরা মিশ্র অনুপাত বলবো। যেমন উদাহরণের মাধ্যমে বুঝালে অনেক সুবিধা হবে। এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2, এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 4। তাহলে 2 গুণ 4 সমান 8। এই প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 3, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি হচ্ছে 5। তাহলে গুণ করলে 3 5 15। তাহলে আমরা নতুন করে কি পেলাম? আমরা নতুন করে পেলাম যে পূর্ব রাশি 8 এবং উত্তর রাশি 15। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত এই দুইটি অনুপাতের মিশ্র অনুপাত হলো 8:15। কিভাবে করলাম? এই দুইটি অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করে যে আমরা গুণফল পেলাম তাকে আমরা মিশ্র অনুপাতের পূর্ব রাশি হিসেবে ধরলাম এবং এই দুইটি অনুপাতের উত্তর রাশিগুলোকে গুণ করলে যেই ফলাফল বের হয় তাকে আমরা মিশ্র অনুপাতের উত্তর রাশি হিসেবে ধরলাম। তাহলে পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুইটি মিলে আমরা যে অনুপাত পেলাম তাকে আমরা বলবো মিশ্র অনুপাত। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী আরেকবার বলে দিই, তা হচ্ছে একাধিক সরল অনুপাত। এখানে কিন্তু একটা সরল অনুপাত না, 2টা সরল অনুপাত। আমরা আরও সরল অনুপাত নিতে পারবো, অর্থাৎ একাধিক সরল অনুপাতের
পূর্বরাশিগুলোর গুণফলকে নতুন করে পূর্বরাশি, একাধিক সরল অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফলকে নতুন অনুপাতের উত্তর রাশি ধরলে যে অনুপাত পাওয়া যাবে তাকে আমরা মিশ্র অনুপাত বলবো। এখন যদি আমরা এখানে তো দুইটি সরল অনুপাত দিলাম, এখন যদি আমরা আরো বেশি সরল অনুপাত দিই তাহলে কি করা যাবে? অবশ্যই করা যাবে। যেমন আমরা যদি এখন লিখি যেমন 3:4, 4:5, 5:6, আমরা এখন তিনটি সরল অনুপাত নিলাম, 1 2 3, তিনটি সরল অনুপাত। এখন দেখি কি করা যায়। এই তিনটি সরল অনুপাতের আমরা সবগুলো পূর্বরাশিকে এখন গুণ করব, অর্থাৎ 3 গুণ 4 গুণ 5, তাহলে কত হবে? 3 4 12, 5 12 60। এখন আমরা সবগুলো অনুপাতের উত্তর রাশিগুলোকে গুণ করব, 4 গুণ 5 গুণ 6, তাহলে ফলাফল কত হবে? 4 5 20 এবং 6 20 120। তাহলে ফলাফল হিসাবে আমরা এখন যেই পূর্বরাশিগুলোর গুণফল 60 তাকে আমরা নতুন অনুপাতের পূর্বরাশি হিসেবে ধরব এবং সবগুলো অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফল 120 তাকে আমরা নতুন অনুপাতের উত্তর রাশি হিসেবে ধরব। তাহলে আমরা ফলাফল কি পেলাম? 60:120। এটি হচ্ছে এই তিনটি সরল অনুপাতের মিশ্র অনুপাত। এখন 60:120 এটিকে যদি আমরা ছোট করে লিখতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তা হচ্ছে আমরা উভয় রাশিকে 60 দ্বারা ভাগ করব, কারণ আমরা দেখব যে যেই রাশিগুলো থাকবে তাদের মধ্যে সবচাইতে বড় সংখ্যা দিয়ে এই দুইটি রাশিকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, যায়। যেমন 60 দিয়ে আমরা এই দুইটি রাশিকে ভাগ করতে পারবো। 60-এর উপরে কোনো সংখ্যা দ্বারা এই দুইটিকে ভাগ করা যাবে না। তাহলে আমরা যদি 60 দ্বারা এই দুইটিকে ভাগ করি তাহলে এখানে হবে 1 এবং এখানে হবে 2, তাহলে নতুন অনুপাত। তাহলে এটি তো আমরা ভেঙে দেখালাম, কিন্তু মূলত মিশ্র অনুপাত হচ্ছে 60:120। একাধিক সরল অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 60:120। তাহলে সংজ্ঞাটা অনুযায়ী আরেকবার বলে দিই। সংজ্ঞা অনুযায়ী একাধিক সরল অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে আমরা নতুন যেই অনুপাত পাবো তাকে মিশ্র অনুপাত বলা হয়। আশা করি এই মিশ্র অনুপাত তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী যেই বিষয় তা হচ্ছে শতকরা নিয়ে আলোচনা করব। তাহলে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 এবং যাকে অনুপাতে প্রকাশ করা যায়। এখন এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্ন দ্বারা শতকরাকে প্রকাশ করা হয়। অর্থাৎ শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 থাকবে, কারণ এখানে বলা হয়েছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ মানে কি? লব থাকবে, হর থাকবে। এখন শতকরা এমন একটি ভগ্নাংশ যেই ভগ্নাংশের হর সবসময় 100 হতে হবে। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের হর 100 না হয় তাকে আমরা শতকরা হিসেবে বলতে পারবো না। এখন এখানে আরেকটি তথ্য দেওয়া আছে, তা হলো শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়, আবার অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। অর্থাৎ যদি শতকরা থাকে তাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো, আবার অনুপাত থাকলে তাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারবো। যেমন আমরা এখন উদাহরণ দিয়ে দেখাই। যদি একটা অনুপাত দেওয়া 7:10 অর্থাৎ 7:10 এই অনুপাতটি দেওয়া, এখন আমাদেরকে যদি বলা হয় যে এই অনুপাতটিকে শতকরায় প্রকাশ করা, তাহলে আমরা কিভাবে করব? তা হচ্ছে সবার প্রথমে আমরা 7 লিখে এই অনুপাতের চিহ্নের পরিবর্তে ভাগ চিহ্ন দিব, নিচে লিখব 10। এই অনুপাতের চিহ্ন এবং ভাগ চিহ্ন একই কথা। তাহলে এখন কি হলো? 10/7 একটি ভগ্নাংশ হলো, কিন্তু এই ভগ্নাংশের হর কিন্তু 100 হয় নাই। আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে, আর শতকরায় প্রকাশ করার জন্য যে ভগ্নাংশ তৈরি করব সেই ভগ্নাংশের হর 100 হইতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু এখানে তো হর 10, আমাদেরকে যে করেই হোক এই 10কে 100 বানাইতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে 10-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করা যাতে করে 100 হয়ে যায়। তাহলে 10কে কত দিয়ে গুণ দিলে 100 হবে? 10কে 10 দিয়ে গুণ দিলে 100 হবে। এখন বাহির থেকে যেহেতু আমরা এই 10 নিয়ে আসলাম, তাহলে এই 10 দিয়ে উপরের লবকেও গুণ করতে হবে। তাহলে কত হবে? 7×10 70 আর 10×10 100। তাহলে আমরা এমন একটি ভগ্নাংশ তৈরি করলাম যার হর 100। তাহলে হর 100 হওয়ার কারণে এটি শতকরায় প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমরা 100/70 না লিখে এই যে এখানে চিহ্নটা দিয়েছি এই চিহ্ন আকারে আমরা শতকরাকে প্রকাশ করব, অর্থাৎ 70 লিখে এই 100-র পরিবর্তে আমরা শতকরার চিহ্নটা দিয়ে দিব 70%।
তাহলে 70% বলতে আমরা বুঝবো 100 ভাগের 70। তাহলে 100 ভাগের 70 যা 70% তা একই জিনিস। তাহলে আমরা শতকরায় প্রকাশ করলাম, অনুপাতকে শতকরায় প্রকাশ করলাম। এখন এখানে তবে আরেকটা কথা লিখে আসছি আমরা যে শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়, অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। আমরা এখানে অনুপাতকে শতকরায় প্রকাশ করলাম, এখন আমরা শতকরাকে অনুপাতে প্রকাশ করে দেখাবো। যেমন সবার প্রথমে এখানে আমরা 70% লিখলাম, তাহলে 70%, তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারবো, এই পার্সেন্টের বদলে আমরা নিচে 100 দিলাম এবং এই 70কে উপরে লিখে দিলাম, অর্থাৎ 70% যা 100 ভাগের 70 তা। পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব, 100 ভাগের 70 এটা তো কাটাকাটি করা যায়, 10 70-এর মধ্যে যায় 7 বার, 10 100-র মধ্যে যায় 10 বার, তাহলে কি হয়ে গেল 10 ভাগের 7। তাহলে এই যে 10 ভাগের 7 তাকে আমরা পরবর্তী লাইনে কীভাবে লিখতে পারি, 7কে আমরা প্রথমে লিখে এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা অনুপাতের চিহ্ন দিব এবং সর্বশেষে 10 লিখে দিব, অর্থাৎ আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করলাম, আবার শতকরাকে অনুপাতে প্রকাশ করলাম। আমাদের সর্বশেষ যে লাইনটা লিখলাম সেটা আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে কি বলা হয়েছে, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়, যার হর সর্বদা 100 হয়, যার হর সর্বদা 100 হয়। অর্থাৎ কোনো ভগ্নাংশের হর যদি 100 হয় তাহলে সেই ভগ্নাংশটিকে আমরা শতকরা বলবো। তাহলে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 এবং যাকে অনুপাতে প্রকাশ করা যায়, এবং এটিকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। শতকরাকে অনুপাতে প্রকাশ করা যাবে এবং অনুপাতকে শতকরায় প্রকাশ করা যাবে। তাহলে এখন আমরা আরও একটি উদাহরণ দিই, তা হচ্ছে 20 ভাগের 3। আমরা এটিকে কিভাবে লিখতে পারতাম, 3 অনুপাত 20, এটিকে আমরা পরবর্তীতে কি লিখব, 20 ভাগের 3। এখন এটিকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে যাই তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম যে হর 20, কিন্তু শতকরায় প্রকাশ করতে হলে হরকে 100 বানাইতে হবে। তাহলে 20কে কত দ্বারা গুণ দিলে 100 হবে, 20কে 5 দ্বারা গুণ দিলে 100 হবে, 5 20 100। তাহলে যেহেতু আমরা 20কে 5 দ্বারা গুণ দিব, 3কেও 5 দ্বারা গুণ দিতে হবে। বাহির থেকে একটা সংখ্যা আনলে হবে না, উভয় পক্ষে আনতে হবে। তাহলে উপরে কত হয়, 3 5 15 আর নিচে 5 20 100। তাহলে এমন একটি ভগ্নাংশ আমরা তৈরি করলাম যার হর 100। তাহলে এটি শতকরায় প্রকাশ হয়ে গেছে, কিন্তু আমরা এটিকে চিহ্ন সহকারে লিখব 15%, পার্সেন্টের বদলে 100, 100-এর বদলে পার্সেন্ট। এখন আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করলাম, শতকরাকে কি আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো, অবশ্যই পারবো, আমরা এখানে করি। তা হচ্ছে 15%, তাকে আমরা কীভাবে লিখব, উপরে 15% চিহ্নের বদলে নিচে 100। তাহলে এখন দেখি কোনো কাটাকাটি করা যায় কিনা, অবশ্যই যায়। তাহলে 5 15-এর মধ্যে যায় 3 বার, 5 100-এর মধ্যে যায় 20 বার, অর্থাৎ 20 ভাগের 3। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি, 3 অনুপাতের চিহ্ন দিয়ে 20, অর্থাৎ 3:20। তাহলে আমরা কি করলাম, আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করলাম, শতকরাকে অনুপাতে প্রকাশ করলাম। আশা করি শতকরা এই বিষয়টি তোমরা সম্পূর্ণরূপে ধারণা পেয়েছ। আমরা তাহলে শতকরা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব লাভ ও ক্ষতি নিয়ে, যে লাভ ও ক্ষতি কি। তাহলে সবার প্রথমে আমরা লাভ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে এখন মনে প্রশ্ন আসতে পারে যে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি। ক্রয় মূল্য হচ্ছে আমরা যখন কোনো একটি পণ্য সবার প্রথমে বিক্রয় করার উদ্দেশ্যে যখন সবার প্রথমে কিনে নিয়ে আসি, তা যে দামে আমরা কিনলাম এটিকে বলা হয় ক্রয় মূল্য। আর কিনে নিয়ে আসার পর আমরা যখন এটিকে বিক্রি করব, এই বিক্রি করার সময় যে মূল্যে আমরা বিক্রি করলাম তাকে বলবো আমরা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের চাইতে যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয়। তাহলে এই কথাটাই আমরা লিখে নিই এখানে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এটির উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি, এটির উদাহরণ হিসেবে লিখতে পারি যে আমরা একটি পণ্য কিনে নিয়ে আসলাম 100 টাকা দিয়ে। এখন যদি আমরা সেই পণ্যটি 100 টাকার পরিবর্তে যদি 120 টাকায় বিক্রি করি, আমরা সবার প্রথমে কিনে নিয়ে আসলাম 100 টাকা দিয়ে, কিন্তু এটিকে আমরা বিক্রি করলাম 120 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি, তাহলে এখানে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, এখানে লাভ হয়েছে 120 বিয়োগ 100, অর্থাৎ 20 টাকা লাভ হয়েছে। তাহলে যখন ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয়। ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে, লাভ হবে। ঠিক এই কাজটার উল্টা যখন হয়, অর্থাৎ ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হলে, অর্থাৎ আপনি যে দামে কিনে নিয়ে আসলেন
আপনি যদি তার চাইতে কম দামে বিক্রি করেন তাহলে ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আমরা এইমাত্র লাভ শিখলাম, এখন ক্ষতি শিখতেছি। অর্থাৎ কোন ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়, এই কথাটি আমরা এখন লিখে নিব। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে যদি আমি বলি যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর এই পণ্যটি যদি এখন বিক্রি করা হয় 90 টাকায়, তাহলে ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ পণ্যটি কিনে নিয়ে আসা হয়েছে 100 টাকা দিয়ে, এখন এই পণ্যটি যখন বিক্রি করা হয়েছে তাহলে আরও কম দামে বিক্রি করা হয়েছে, তাহলে ক্ষতি হয়ে গেছে। লাভ তো হয়ই নাই, উল্টো ক্ষতি হয়ে গেছে। যদি 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে আবার 100 টাকা দিয়ে বিক্রি করে দিছে, তাহলে লাভ বা ক্ষতি কিছুই হইতো না, যা তাই থাকতো। কিন্তু এখন যে দামে কিনে নিয়ে আসছে তার চাইতে কম দামে বিক্রি করাতে ক্ষতি হয়ে গেল। কত টাকা ক্ষতি হয়েছে? তা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান 10 টাকা। তাহলে এখানে 10 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্রয় মূল্য কি? সবার প্রথমে পণ্যটি যে মূল্যে কিনে নিয়ে আসা হয়েছে তা হচ্ছে ক্রয় মূল্য, আর পণ্যটি কিনে নিয়ে আসার পর পুনরায় যখন বিক্রি করা হয়েছে সেই বিক্রি করার সময় আমরা যে মূল্যে বিক্রি করলাম তা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় এবং ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। আশা করি এই লাভ এবং ক্ষতি নিয়ে আমরা একটি ধারণা দিতে পারলাম। এখন আমরা আলোচনা করব ঐকিক নিয়ম নিয়ে। তাহলে আমরা এখন ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। ঐকিক নিয়ম বলতে বোঝানো হয় যে নিয়মের সাহায্যে একটি জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ণয় করা যায় তাকে ঐকিক নিয়ম বলে। অর্থাৎ আমাদেরকে আগে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন বা পরিমাণ নির্ণয় করার জন্য সবার প্রথমে একটি জিনিসের দাম, ওজন বা পরিমাণ নির্ণয় করতে হবে, আর এই পদ্ধতিটিকেই ঐকিক নিয়ম বলা হয়। অর্থাৎ আপনার কাছে যদি বলা হয় যে 5টি কলার দাম 30 টাকা, 2টি কলার দাম কত, তাহলে এই যে 2টি কলার দাম কত এটি জানার জন্য আমাকে আগে একটি কলার দাম কত সেটি জানতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? উদাহরণের মাধ্যমে দেখলে খুব সহজে বোঝা যাবে। 5টি কলার দাম 30 টাকা, তাহলে 2টি কলার দাম কত এটি জানার জন্য আমাদেরকে সবার প্রথমে একটি কলার দাম বের করতে হবে। তাহলে একটি কলার দাম, তাহলে 5টি কলার দাম যদি 30 টাকা হয়, একটি কলার দাম কি আরও বেশি হবে? না, আরও কম হবে। তাহলে আমরা এখানে ভাগ করব, 30 ভাগ 5, পাশে লিখে দিব টাকা। আমরা যদি এখন 30কে 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 6 টাকা। আমরা পেয়ে গেলাম একটি কলার দাম 6 টাকা। তাহলে 2টি কলার দাম কত হবে? তাহলে একটি কলার দাম যত, 2টি কলার দাম তার চাইতে বেশি হবে। তাহলে আমরা এই যে 5 ভাগের 30 এভাবে করে লিখতে পারি যে 5 ভাগের 30 উপরে আমরা 2 দিয়ে গুণ করব। কারণ মনে রাখতে হবে যে কোনো সংখ্যা দ্বারা যদি এই ভাগ চিহ্নের উপরে গুণ করা হয় তাহলে মান বাড়ে, আর যদি ভাগ চিহ্নের নিচে গুণ করা হয় তাহলে মান কমে। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভাগ চিহ্নের উপরে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে মান বাড়ে, আর এই ভাগ চিহ্নের নিচে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে মান কমে। এখন আমাদের উদ্দেশ্য এখানে মান বাড়ানো, কারণ একটি কলার দাম যত হবে 2টি কলার দাম তার চেয়ে বেশি হবে। তাহলে আমরা 2 দ্বারা উপরে গুণ করব, পাশে লিখে দিব টাকা। বা আমরা আগে থেকেই জানি যে একটি কলার দাম 6 টাকা, তাহলে 2টি কলার দাম কত হবে? 6 গুণ 2 টাকা সমান 12 টাকা। আমরা পেয়ে গেলাম 12 টাকা। অথবা আমরা এখানে কাটাকাটি করে বের করতে পারি। সেটা কি? 5 30-এর মধ্যে যায় 6 বার, 6 দুগুণে 12 টাকা। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমাদেরকে 5টি কলার দাম 30 টাকা বলে দেওয়ার পর 2টি কলার দাম জানতে চেয়েছে। তাহলে এই 2টি কলার দাম অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, এই 2টি কলার দাম জানার জন্য সবার প্রথমে একটি কলার দাম বের করতে হয়েছে। একটি জিনিসের দাম নির্ণয় করতে হয়। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম জানার জন্য যদি একটি জিনিসের দাম আগে বের করে নিতে হয় তাহলে সেই পদ্ধতিটিকে বা সেই নিয়মটিকে ঐকিক নিয়ম বলা হয়। আমরা যদি এখন আরেকটি উদাহরণ দিই, তা হচ্ছে 10 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে। এখন যদি প্রশ্ন আমাদেরকে বলা হয় যে 10 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে, তাহলে 3 জন লোক ওই কাজটি কয় দিনে করতে পারবে? তাহলে এই যে 3 জন লোক ওই কাজটি কয় দিনে করতে পারবে এটি বের করার জন্য, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক এই পরিমাণ বের করার জন্য 3 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে এটি জানার জন্য আমাদেরকে আগে 1 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে এটি বের করতে হবে।
তাহলে 10 জন লোকের যদি 9 দিন লেগে যায়, একজন লোক কি আরও তাড়াতাড়ি করবে? না, আরও সময় বেশি লাগবে। তাহলে 9 গুণ 10 দিনে। তাহলে আমাদেরকে বের করতে হবে 3 জন লোক কত দিনে করতে পারে। এখন একজন লোক যত দিনে করবে, 3 জন লোকের কি তার চেয়ে বেশি সময় লাগবে? না, তার চাইতে কম সময় লাগবে। তাহলে আমরা এখানে ভাগ করব 9 গুণ 10, তাকে আমরা ভাগ করব 3 দ্বারা। এখন দেখি এখানে কাটাকাটি করা যায় কিনা। 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 10-এ 30 দিন। অর্থাৎ 10 জন লোক যেই কাজটি 9 দিনে করতে পারবে, 3 জন লোক ওই একই কাজ 30 দিনে করতে পারবে। তাহলে এই যে নির্দিষ্ট সংখ্যক লোক কত দিনে ওই কাজটি করতে পারবে, এটি বের করার জন্য আমাদেরকে আগে একজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে এটি বের করতে হয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটির দিকে আবার তাকাই। যে নিয়মের সাহায্যে একটি জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ণয় করে তারপর নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ণয় করা যায়, তাকে ঐকিক নিয়ম বলে। অর্থাৎ এই যে আমরা এখানে 2টি উদাহরণ দিলাম, এই 2টি উদাহরণেই আমাদেরকে ফলাফল বের করার জন্য আগে একটির মান বের করতে হয়েছে। ফলাফল বের করার জন্য আগে একটির মান বের করতে হয়েছে। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় ঐকিক নিয়ম। তাহলে আমরা এখন আলোচনা করলাম এই ঐকিক নিয়ম নিয়ে। তাহলে আজকে আমরা অনুপাত এবং শতকরা বিষয়ের এই 11টি টপিকস নিয়ে আলোচনা করেছি, এবং আমরা আশা করি যে আমরা এই যে 11টি টপিকস নিয়ে আলোচনা করলাম, এই সবগুলো টপিকস নিয়ে বিস্তারিত ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।